রাজ্জাকি ভাই শুনছিলেন, আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। আওয়ামী লীগ ব্যাক করেছে, আওয়ামী লীগ ছিলই, এই বক্তব্য নিয়ে আমরা গত 2 দিন ধরে বেশ আলোচনা দেখছি। এর পাশাপাশি সরকারের একজন উপদেষ্টা আছেন, তিনিও বলেছেন যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে, তার প্রতি এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করা হবে না। হঠাৎ করে আওয়ামী লীগ আলোচনায় আসলো কেন, সেই বিষয়ে যাওয়ার আগে আমি সেই পোস্টটি উল্লেখ করতে চাই। সাবেক উপদেষ্টা মাহফুজুল আলম তার দীর্ঘ পোস্টে লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। এর কয়েক ঘন্টা পর আরেক সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। আচ্ছা কি ভাই, অনেক লম্বা প্রশ্ন এবং অনেকগুলা বিষয়। আচ্ছা, প্রথম আসেন যে মাহফুজুল আলম কি বলছে। সে বলছে যে আওয়ামী লীগ ব্যাক করেছে। ব্যাক করেছে। আমার ভাষায় আওয়ামী লীগ ব্যাক করেছে বলতে উনি কি মিন করছেন ঠিক বুঝি না। আপনি যদি ফ্রম ডে ওয়ান দেখেন, বাংলাদেশে ফ্রম ডে ওয়ান ইউনূস সাহেব টেক ওভার করলো, রাষ্ট্রপতি থাকলো। রাষ্ট্রপতি তো মঙ্গল গ্রহ থেকে আসেন নাই, উনি তো ওই আদর্শেরই একজন মানুষ, তাকে তো সরানো যায় নাই। এবং তাকে সরানো যায় নাই সেজন্য রাজনীতিবিদরা দায়ী, এই ফুয়াদরা দায়ী। ফুয়াদরা বলতে আমি প্রতীকী বলছি, অর্থাৎ রাজনীতিবিদরা তাকে সরাননি। যারা বলছিলেন যে 16-17 বছর যার দ্বারা নির্যাতিত, সেই রাষ্ট্রপতি বহাল তবিয়তে আছে। এবং 16 বছরে টানা 16 বছরের গড়া, তার আগে যদি আপনি 96 সাল যান, 96 থেকে 2001 পর্যন্ত, ওই সময় থেকে যারা নিয়োগপ্রাপ্ত আজও কিন্তু তার এখানে বহাল তবিয়তে আছে। সেই আপনি যদি বলেন এই দেশ যারা চালায় আমলাতন্ত্র। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু স্থায়ী সরকার হইল আমলারা। সামরিক, বেসামরিক কিংবা সিভিল ব্যুরোক্রেসি আপনি যাই বলেন, এটা কিন্তু পার্মানেন্ট গভর্নমেন্ট। যিনি যখন গভর্নমেন্ট হন তিনি তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, অর্থাৎ তাদেরকে ম্যানেজ করতে পারলেই সব হবে। ভোটে বিশ্বাসী নয় বাংলাদেশের যারা নির্বাচনে অংশ নেন। যদি ভোটে বিশ্বাসী হইতেন তাহলে তো আপনি সকাল বিকেল কথা চেঞ্জ করতে পারতেন না। আপনি নির্বাচন করার পর যদি বলেন যে আমরা যাতে নির্বাচন নিয়ে কোনো বাহানা না হয় সেজন্য এটা মেনে নিছি, তাহলে অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো এই, আপনার যে ক্ষমতায় আসছেন সেটা জনগণের ভোটে আসেননি। কেননা ইঞ্জিনিয়ারিং নিয়ে অলরেডি কথা আসছে। এই যে আওয়ামী লীগ ব্যাক করেছে কথাটা বলা হচ্ছে, আপনি সেই প্রশাসনের ভিতরে আছেন, সেই রাষ্ট্রপতির অধীনে আছেন। নির্বাচন হওয়ার পর আজকে 3 মাস গেল, তাও সেই রাষ্ট্রপতি আছে। সম্প্রতি লন্ডন গিয়ে উনি ঘুরে আসলেন। তাহলে আমি এর আগে একটা টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগের সাজানো ঘরের মধ্যে বিএনপি সরকার ঢুকেছে। আমার কাছে আজকে পর্যন্ত মনে হয় যে তারা বোধহয় কেয়ারটেকার হিসেবে আছে। আমার কাছে এরকম মনে হয়। কারণ কি এরকম মনে হয়? মনে হয় এটার কারণ হচ্ছে এই, আপনি বলেন আমাকে যে এই বিএনপির যদি আপনি নির্বাচনী ইশতেহারে যান, আপনি ওই গণভোট সব বাদ দেন, জুলাই সনদ টনদ সব বাদ দেন, তাদের যে 31 দফা ছিল, সেই 31 দফার ভিতরে কি বলা হয় নাই যে পৃথক সচিবালয় লাগবে? মানে বিচার বিভাগ সংস্কার না, একেবারে পৃথক সচিবালয় করবেন ওনারা। সেই সচিবালয়টা কিন্তু করা হয়েছিল। সেই করা সচিবালয়টাকে আপনি যখন বিলুপ্ত করে দিলেন, ইট ইজ ক্লিয়ার। প্রসঙ্গে না, আপনি তো জিনিসটা আমি বললাম যে থাকবেন, এই বিচার বিভাগ পৃথকীকরণ কিন্তু বিগত পতিত সরকারও চান নাই। আমার মনে আছে এটা মাজদার হোসেনের মামলার ভিত্তিতে এটা হয়েছিল। তখন আমি ব্যারিস্টার আমির ইসলামের চেম্বারে ছিলাম এবং ব্যারিস্টার আমির ইসলাম ছিলেন এটার পায়োনিয়ার, এটার মেইন লয়ার। তার সাথে ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন, আরও অনেকে ছিলেন। তো সেই সময়কার কথা, সেই থেকে বাস্তবায়ন হয় নাই। আপনি যদি বিচার বিভাগকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি এটাও বলতে পারবেন কি যে আমরা শেখ হাসিনার প্রতিও ইনসাফ কায়েম করব। এটা কখন বলতে পারে? ইনসাফ বলতে কি মিন করছেন? একটা জাজমেন্ট তো তার জন্য হয়েছে অলরেডি। একটা জাজমেন্ট হওয়ার পর সরকারের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তি যখন বলেন আমরা ইনসাফ রাখবো তার প্রতি, ও তো একটা জাজমেন্ট হয়েছে। জাজমেন্টের পরে আপনি ইনসাফ আবার ব্যাখ্যা দিচ্ছেন কি? উনি আপিল করতে পারবেন, উনি ডিফেন্স নিতে পারবেন। তারপর যদি রায় বহাল থাকে আমরা মেনে নিব, বহাল যদি না থাকে তাইলে সেটার সুবিধা সে পাবেন, এটার কথা বলছেন। আপনি একটা জাজমেন্ট হওয়ার পর আপনি ইনসাফ দিবেন, এইটা বলার কনফিডেন্স গ্রো হয় তখন যখন বিচার বিভাগটাকে আপনি পৃথকীকরণ থেকে আপনি নির্বাহী বিভাগের অধীনে রাখছেন। এই রাখার পরে এবং এটা রিফ্লেকশন কোথায় চলে গেছে দেখেন আপনি। আজকে রামিসার বাবা সে পরিষ্কার বলতেছে আমি বিচার চাই না। ডাজ ইট মিন যে সে বিচার চায় না? নো,
সে জানে বিচার নাই। এই যে বিচার নাই, যে কনফিডেন্স গ্রো হয়েছে মানুষের ভিতরে, আপনি এটা কিভাবে রক্ষা করবেন? এবং আমি দেখতেছি আস্তে আস্তে কলাপস হয়ে যাচ্ছে এই প্রশাসনিক নন কোঅপারেশন আসতেছে বলে আমার কাছে মনে হয়। কেন মনে হয় সেটাও বলি। আপনার 1996-এ আপনার মনে আছে যে মেয়র হানিফ, ফুয়াদের মনে আছে নিশ্চয়ই, মেয়র হানিফ জনতার মঞ্চ করছিল, মেয়র হানিফ। আমলারা জনতার মঞ্চ করছিল মেয়র হানিফ, পরে আমলারা এসে যোগ দিছে। এই যে আমলা এসে যখন যোগ দেয়, কলাপস হয়ে গেছে সরকার। আপনি বিচার বিভাগের মাঠে আমি যাই, আমি ভাই আই এম নট স্যাটিসফাইড। আপনি যদি বার্তা দিয়ে দেন এই মামলা করব না, আমরা এই মামলা করব না, তো ওই ধরনের মামলা করব না, আপনি তো এই বার্তা ভাই আমরা দিতে পারি না। আইদার কোর্ট হ্যাজ দ্য প্রিভিলেজ কি আপনি হয় যা আমি চাচ্ছি দিবেন না, অথবা দিবেন, রিজেক্ট করবেন অথবা অ্যাকসেপ্ট করবেন। এইভাবে করলে যে শুনবো না করলে মানুষ যাবে কোথায়? অনেকগুলা কথা বললাম যে আওয়ামী লীগ ফেরত, আওয়ামী লীগ ফেরত আসবে না কেন? আমাদের বাংলাদেশটা চলে গেছে কোথায় দেখেন। 75 থেকে 81 সাল, আজকে যেখানে প্রধানমন্ত্রী আছেন সেখানে ছিলেন, সেখান থেকে ফেরত আসলেন, তারপরে দায়িত্বভার নিলেন। 1996 থেকে 2024 পর্যন্ত এই মোটামুটি 28 বছরের মধ্যে 20 বছর তিনি ক্ষমতায় ছিলেন, এবং তিনি ক্ষমতা ছেড়ে চলে গেলেন, প্রতিবেশী দেশে আশ্রয় নিলেন, তাকে আশ্রয় দেওয়া হইল। একইভাবে মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট, ওখানে নাকি শুনলাম আমেরিকাপন্থী এবং আমেরিকার কিছু ব্যক্তি যারা আমেরিকায় সেটেল, তারা এসে করে গেলেন। তারপরে যারা আসলেন তারাও কিন্তু 16-17 বছর দেশের বাইরে ছিলেন। তো একজন দেশ শাসন করে দেশের বাইরে চলে যান, আরেকজন এসে দেশ শাসন করেন। এটাই আজকের বাংলাদেশ, এটাই আজকের বাংলাদেশ। আমি এই কারণে বলছি যে আপনি বিচার বিভাগ পৃথকীকরণ চাচ্ছেন না, এবং আপনি কি বলে এটাকে মানে কি বলে বিচার বিভাগের স্বাধীনতা হারাবে। কেন মানে স্বাধীনতা হারাবে বলা হচ্ছে এই যে আমরা সবকিছু পোক্ত করে আনবো। যেমন মানবাধিকার কমিশন যেটা বাতিল করা হইলো, সেখানে পোক্ত করে আনবে বলে ওই কমিশন অধ্যাদেশটা বাতিল করা হয়েছে, কিন্তু সাথে সাথে 2009টা কিন্তু পুনর্বহাল করছে। 2009টা কার? শেখ হাসিনার করা। তাহলে শেখ হাসিনা নাই কোথায়? আপনি আসেন, আজকে হামের টিকা নিয়ে একটা বিশাল আলোচনা চলতেছে, অনেক শিশু মারা গেছে, আমি একমত, অনেক শিশু মারা গেছে। ইউনূস সাহেবের অবহেলা, স্বাস্থ্যমন্ত্রী কি ছিলেন? নূরজাহান না? হ্যাঁ, ওনার অবহেলা আমি তর্কের খাতিরে ধরে নিলাম, তাদের অবহেলায় হয়েছে। তার নিয়ে আপনাকে বিচার হচ্ছে না, কোনো মামলা হচ্ছে না। আমরা হাম নিয়ে নানান সেমিনার সিম্পোজিয়াম করতেছি, তার ভিতর কোনো বিশেষজ্ঞ নেই, এমন কিছু ব্যক্তি এটাকে উপস্থাপন করতেছে। ফাইনালি চলে গেলাম আমরা কোর্টে গিয়ে কি করতেছি? বলছি কোর্টে রিট একটা আবেদন করছি, আবেদন করে বলছি তদন্ত কমিশন করেন। কেন? সে অপরাধী হলে একটা মামলা হয়ে যাবে সরাসরি। আপনি তাহলে কি রিট করে তারপরে একটা তদন্ত হবে, তারপরে তার আলোকে তাদের ওপিনিয়নের ভিত্তিতে তারপরে মামলা হবে? বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। তাহলে কি প্রতিটা মামলার ক্ষেত্রে রিট করে কমিশন গঠন করতে বলবো? আমি রিট করে করতে বলবো? আমাকে তো বিষয়টা মাথায় নিতে হবে। 2, এই যে অভিযোগটা, এই অভিযোগটা কি আপনি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন নাকি আপনি লিগ্যাল লেন্স দিয়ে দেখতেছেন? যদি লিগ্যাল লেন্স দিয়ে দেখেন, দেয়ার ইজ নো স্কোপ, আপনাকে এফআইআর করতে হবে, মামলা করতে হবে। আর যদি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন, ফুল স্টপ। দেশটাকে তো আপনি এইসব ইস্যু দিয়ে ডিভিশন করতে পারবেন না। আমরা জেনুইন কথা বলতে গেলে আমরা এর পক্ষে চলে যাই, ওর পক্ষে চলে যাই, সবকিছু একটা ডিসিপ্লিন ওয়েতে হতে হবে। আজকে আমরা যে জায়গাটায় এসে দাঁড়াইছি, আপনি কি লক্ষ্য করে দেখছেন আমরা কোন জায়গাটায় দাঁড়াইছি? আমরা আভ্যন্তরীণ প্রবলেম কিন্তু নাই বললে চলে। কোন অর্থে যখন পার্লামেন্টের 2/3 মেজরিটি কেউ পেয়ে যায়, তখন কিন্তু তার দেশের এই পার্লামেন্ট নিয়ন্ত্রণ করার জন্য কাউকে লাগে না, হি বিকাম দ্য বস। কিন্তু প্রশ্ন হচ্ছেই যে যখন আপনি এখন কিন্তু এক্সটার্নাল ইস্যুগুলো আমাদের আসছে, আমেরিকার সাথে চুক্তি, আমেরিকা নাকি নৌতরে নিয়ে আসতেছে, অলরেডি বঙ্গোপসাগরে আসবে, আমাদের পোর্ট ব্যবহার করবে, ভালো কথা, সেটা নিয়েও কথা আছে। আবার চায়নার বিষয় আছে, তাকে তিস্তা দিবেন। আছে ভারতের বিষয়, ভারত তিস্তা চায়নাকে দিতে রাজি না। বাংলাদেশের যিনি এখন দায়িত্বশীল, যখন যিনি ছিলেন, তিনি এই 3টা দেশকে ফেস করে, ব্যালেন্স করে তারপরে আপনি টিকে থাকবেন, ইট ইজ সো টাফ। আমি তো অথরিটি নিতে পারি নাই, কারণ আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি অথরিটি নিব। আমার অথরিটিটা কি? ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, আমেরিকা এবং চায়না, এই 3 দেশ। আমার কাছে বহু কিছু চাওয়া আছে, আমি সবাইকে ক্লিয়ার বলবো, তোমাকেই কলম দিব, তোমাকেই মগ দিব, তোমাকেই ব্যাগ দিব, অথরিটিটা থাকবে আমার। কিন্তু আইসাদি বলেন আমাকে এইটা দিতে হবে, আমাকে এইটা দিতে হবে, আমাকে এই অথরিটি যদি আমি না নিতে পারি, আমার সার্বভৌমত্ব কোথায়? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার সার্বভৌমত্ব নাই। তা নাহলে আমি তো অথরিটি হইতে পারি নাই।
আজকে যে কথাটা এতক্ষণ আগে সে বলল, এই যে বিজেপির যে ভদ্রলোকের কথা বললেন, আপনি দেখেন রাজনৈতিক ব্যক্তিগুলো একই, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তিনটা দল করা ব্যক্তি কিন্তু উনি কিন্তু তিন দল করা ব্যক্তি। তো তিন দল করা ব্যক্তি মানে কি? হি হ্যাজ চেঞ্জ হিজ আইডিওলজি ফ্রম টাইম টু টাইম। এবং ফাইনালি এখন বিজেপি, তো বিজেপি সরকারের যে ভার্সন সেটাই তো তার কাছে আমরা পাবো। এখন এই যে বাংলাদেশি যাদেরকে তাড়িয়ে দিবে বা পাঠিয়ে দিবে বলতেছে, এই যে পাঠিয়ে দিবে বলতেছে, সেক্ষেত্রে তো সরকারের সাথে ডিপ্লোম্যাটিক লড়াই হবে সিরিয়াসলি। হ্যাঁ, তারা জেনুইন বাংলাদেশি, ওকে আমি নিয়ে আসবো। বেসিসটা কি? আপনি এখন যে 55 বছর পর যদি হঠাৎ করে শুনি এদেরকে পাঠিয়ে দিবেন, বেসিসটা কি? এই বেসিস না হয়ে আপনি পাঠিয়ে দিবেন, এটাকে আদালতের মাধ্যমে ডিপ্লোম্যাটিক্যালি হোক, যেভাবে হোক, এনশিওর করতে হবে, অ্যাসার্টেন করতে হবে দ্যাট হি ইজ বাংলাদেশি। সংজ্ঞা তো আপনি আমি দিলে হবে না, সংজ্ঞা তো দেওয়া আছে। তো সেই কারণে বললাম, এই যে বললো আওয়ামী লীগ ফেরত আসতেছে, আওয়ামী লীগ ফেরত আসার বাকিটা কোথায়? এখনো রাষ্ট্রপতি বহাল। আপনি দেখেন, আপনি নিষিদ্ধ করলেন আইন দিয়ে কি, যে তারা ইয়ে করতে পারবে না, কি বলে, কার্যক্রম চালাইতে পারবে না। আমরা বিচ্ছিন্নভাবে মিছিল পাচ্ছি। তাহলে কি সেই গণভোটের হায়ের ভিতরে না, নায়ের ভিতরে হ্যাঁ, সেই রকম আইন যে বিচ্ছিন্নভাবে করতেছে, মানে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল হচ্ছে, এবং আমরা যেভাবে দেখতেছি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ ফেরত আসুক কি না আসুক সেটা আমার বিষয় না, বিএনপি থাকুক কি না থাকুক সেটাও আমার বিষয় না। বিষয় হচ্ছে প্রি কন্ডিশন। আপনি যদি দেশটাকে, নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি দেশকে ভালোবাসেন, তাহলে আপনার চেয়ে শক্তিশালী কেউ নাই। এবং আপনি দেশটাকে ভালোবাসেন কনফার্ম করতে পারলে পার্লামেন্টে 300 এমপি ইউনাইটেড হইতে হবে। কেন? 300 এমপি 18 কোটি লোকের প্রতিনিধিত্ব করে, এবং সেই 300 এমপিকে ইউনাইটেড করার বর্তমান যে ফর্মুলা, সেটা একটাই ফর্মুলা, সেটা হলো গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন, এবং তার ভিত্তিতে সংবিধান সংস্কার করে পার্লামেন্টে ঢোকা, মানে সংবিধানের মধ্যে ঢোকা। এখনো কিন্তু কোনো সংস্কার নেই। ইনফ্যাক্ট কেউ সংবিধানে ঢুকতে পারেনি। কিভাবে যে পার্লামেন্ট চলতেছে এক আল্লাহ মাবুদ জানে। সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, সংবিধানের মতো চলতেছেও না। সুতরাং আপনার একটা ফর্মুলা আছে, এই ইউনাইটেড হইতে পারলে আপনি মজবুত হতে পারবেন। আপনি যদি সরকার হিসেবে শক্তিশালী হইতে পারেন, 18 কোটি লোকের ওপিনিয়ন নিয়ে এই একটা জায়গায়, কিন্তু আমি নিশ্চিত এই মুহূর্তে বাংলাদেশ ইউনাইটেড হবে যদি আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে যান। সেক্ষেত্রে আপনি চায়না, ভারত এবং আমেরিকা, তিনটা দেশের জন্য আপনি অথরিটি হতে পারবেন, নয়তো আপনি অথরিটি হতে পারবেন না, আপনার জন্য ঝুঁকি। জি, আওয়ামী লীগ ব্যাক করেছে, আওয়ামী লীগ ছিলই, এ বিষয়ে আমরা রাজ্জাকি ভাইয়ের বক্তব্য শুনছিলাম। আপনার বক্তব্য শুনতে চাই, হঠাৎ করে কেন আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা হচ্ছে? একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগের তো শত রূপ আছে। আওয়ামী লীগের যেই রূপটা ব্যাক করছে অথবা ছিল বলা হচ্ছে, এটা আসলে একটা কালচারাল আওয়ামী ফ্যাসিবাদ যদি বলি আর কি। যেমন ধরেন, তাকে নিয়ে আজকে গণমাধ্যমে আলোচনা হচ্ছে, এটাই তো আওয়ামী লীগ রেলেভেন্ট আছে। বাংলাদেশের গণমাধ্যমে কাজ করেন, বাংলাদেশের সাংস্কৃতিক জগতের সাথে যারা ইনভলভ, কবি, সাহিত্যিক, তথাকথিত লেখক, বুদ্ধিজীবিতা, পত্রিকা, এদের বিশাল অংশ তো আসলে এখনো আওয়ামী ফ্যাসিবাদের যে কাঠামো, সেই কাঠামোতে সার্ভ করেছেন। এবং আমি মাঝখানে একটা ছবি দেখলাম, আপনার সাংবাদিকরা তো ইদানিং অনেকেই ওভারনাইট এখন বিএনপি হয়ে গেছেন, বিএনপিময় গণমাধ্যম, সবাই বিএনপি হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন। অন্য জায়গায় দেখলাম একটা কি কমিটি হয়েছে, বিভিন্ন টেলিভিশন থেকে সাংবাদিকরা ওখানে গেছেন। তো আমরা বোঝার চেষ্টা করতেছি এগুলোর মানে কি, মানে আপনারা সবাই মিলে কিভাবে রুলিং পার্টিকে, সরকারি দলকে করা যায়। এবং একই লোক যারা বঙ্গভবনেও চা খেয়েছেন গত 16-17 বছর, ওই একই ছবিতে অনেক লোককে দেখলাম। তাহলে শুধুমাত্র কি বদলেছে? তাহলে কি পুরাতন আওয়ামী লীগটা এখন নতুন আওয়ামী লীগ নামে আসছে, নতুন আওয়ামী লীগের নাম বিএনপি? ব্যাপারটা কিরকম? তারপরে দেখেন যে রাজ্জাকি ভাই রাষ্ট্রপতির কথা বলেছে, 72-এর সংবিধান জপতে তো আমাদের সরকারি দল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো মানে অনেক ক্লান্ত, এত ক্লান্ত যে উনি ওনার মিনিস্ট্রি লুক আফটার করতে পারতেছে না আওয়ামী লীগের সংবিধানটা মানে ডিফেন্ড করতে গিয়ে। তো এরপরে হচ্ছে গণ অভ্যুত্থান কিভাবে হয়েছে, আওয়ামী লীগের সংবিধান মোতাবেক গণ অভ্যুত্থান হয়েছে। এটা হচ্ছে বিএনপি সহ সবাই মিলে আমাদের খাওয়ায়। 106-এর কথা বলে দেখবেন, 106 নামক একটা নুডলস আছে, এই নুডলসটা গত 1.5 বছর ধরে আমাদের খাওয়াইতেছে, বলতেছে 72-এর সংবিধান মোতাবেকই গণ অভ্যুত্থান হয়েছে। মানে এই ধরনের বোগাস কনস্টিটিউশনাল স্ক্যাম, এবং সেটা বাংলাদেশের তথাকথিত আইনজীবীরা আমাদেরকে শেখাইতেছে আর কি। তো প্রশ্ন হচ্ছে, পলিটিক্যালি আওয়ামী লীগ ডেড, পলিটিক্সে আওয়ামী লীগ ইজ এ ডেড কেস। অনেকেই বলে যে 75-এর পরে তো আপনার ফিরে আসছে। তারা কোন সূত্র থেকে বলছেন? ওই যে আপনার সাবেক দুজন উপদেষ্টা, ওই যে কোরবানি আসতেছে কদিন পরে, দেখবেন যে গরু জবাই হয়ে যাওয়ার পরেও দেখবেন গরু অনেকক্ষণ ধরে নড়ে,
ফুসফাস করে, হাত লড়ায়, পাও লড়ায়, আপনি কন্টিনিউ দেখবেন যে এটা হচ্ছে যে আওয়ামী লীগের ওই ফুসফাস জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা মানুষ ধরেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার দেখবেন যে ফুসফুস, হার্ট বিট করতেছে, শরীর নড়তেছে, এখনো গরম, কিন্তু তারা তো আওয়ামী লীগের কেউ না, কারা যারা এই মন্তব্যগুলো না, না, করছে আওয়ামী যে লীগ আমরা back করছি। আওয়ামী লীগ যে আছে তার যে একটা ভিজিবিলিটি আছে, এটা তো সত্য কোনো না কোনো ফর্মে। আমরা আওয়ামী সম্পাদক পরিষদ দেখতে পাচ্ছি না, আওয়ামী সাংবাদিক দেখতে পাচ্ছি না, আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী হাম বিশেষজ্ঞদেরকে দেখতে পাচ্ছি না। তারা দিন রাত বাংলাদেশে টিকা নিয়ে, শিশু মৃত্যু নিয়ে, তাদের কষ্ট কান্না, 500 শিশুর মৃত্যু নিয়ে। কিন্তু এই হাম বিশেষজ্ঞরা 24-এ যে 1400 মানুষ মারা গেছে, শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, 11,000 12,000 রাজনৈতিক নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে, আমার 6,000 নাগরিক গুম হয়েছে, এখনো লাশের খবর নাই, এটা নিয়ে তাদেরকে কানাকাটি করতে দেখবেন না। কিন্তু 400 শিশুর গুম নিয়ে, মানে হামের আক্রান্ত নিয়ে তারা খুবই কানাকাটি করতেছে এই হাম বিশেষজ্ঞরা। তাহলে এই সিলেক্টিভ জায়গা এবং মাহফুজের স্ট্যাটাস যেটা আপনি আপনি মানে কোট করেছেন, মাহফুজের স্ট্যাটাস শেয়ার করেছে কারা? আপনি শুধু র্যান্ডম বেসিসে 50-100টা লোক যারা শেয়ার করেছে এদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন। এই আওয়ামী, বাম, দিল্লি, কলকাতার বাঙালি সংস্কৃত, রবীন্দ্র পূজারী, শাহবাগী, মানে এই যে কাঠামোটা আছে, যেই কাঠামোটা অভ্যুত্থানকে ফেস করতে হয়েছে, সেই কাঠামোর লোকজনই এগুলো করছে। এর মানে কি আওয়ামী লীগ ফিরবে না? আওয়ামী লীগ ফিরবে না, প্র্যাকটিক্যালি পসিবল না। মানে আমি তো চিন্তিত, বিজেপি এই যে বলছেন না, বা এই যে আপনি কোট করলেন যে ওই হাওড়াতে যারে পাবা তারে, আওয়ামী লীগের অবৈধ লোকগুলো নিয়ে আমি চিন্তায় আছি যে এই লোকগুলোর কি হবে। না, সেটা হচ্ছে 2024 সালের একটা টাইম পর্যন্ত আওয়ামী লীগ তো ধরেন, যদি আমরা যতদূর জানি পত্রপত্রিকার খবর, মিডিয়া, যে অবৈধ লোক তো প্রমাণ করতে পারবে না যে আমি 24-এর আগে আসছি না পরে আসছি। আওয়ামী লীগের লোক তো অধিকাংশ 50,000-এর উপরে ধরেন সীমান্ত পার হয়েছে, তো অবৈধভাবে পার হয়েছে। সীমান্ত খোলা ছিল, বিএসএফকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, আমাদের বিজিবির লোকজন গাড়িতে কইরা পোশাক পরায়া এমপি মন্ত্রীদেরকে পার করছে, ওই পারে দিয়ে আসছে, একদম পেট্রাপোলে দিয়ে আসছে। তাহলে এখন আপনি যেগুলো অবৈধভাবে গেছে, গরিব আওয়ামী লীগ যেগুলা, সেগুলো কেমনি প্রমাণ করবো যে ভাই আমি বিমানে আসছিলাম, অবৈধ হয়ে গেছি, এই সিচুয়েশন, এই যে কাগজ আছে, টিকিট আছে? টিকিট দেখাতে পারবে না তো। তাহলে এই যে আওয়ামী লীগরে যে ফেরাবে, যাদের জন্য আসলে মাননীয় উপদেষ্টা বলছেন যে আমরা ইনসাফ করব, হাসিনার সাথে তো একা তো আসবেন না উনি, ওনার সাথে তো এই অবৈধ আওয়ামী লীগ যাদেরকে শুভেন্দু ফেরত পাঠাইতে চায়, সবাই তো মিছিল করে একসাথে ঢুকবেন, তাদেরকে আমরা লাল গালিচা দেবো, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে নেওয়া হবে, 2 বেলা থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে এবং ইনসাফের সাথে বিচার করা হবে। কিন্তু পলিটিক্যালি আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক, দ্যাটস দ্য বটম লাইন। আপনি শুধু ওই প্রশ্ন আনবেন, আপনি শুধু কারিনার মৃত্যুটা দেখেন, কারিনার মৃত্যুকে নিয়ে যারা হাহাহিহি করছে না, এর অ্যাগেনস্টে সারা বাংলাদেশ, অনলাইন, ইয়াং, ওল্ড, পুরো জেনারেশন কিভাবে ইউনাইটেড হয়ে গেছে দেখেছেন জুলাইয়ের প্রশ্নে। কারিনাকে আমরা ভালোবাসি কেন? কারিনা কি মানে আমি তার নামও জানতাম না এর আগে, তার বাবাকে চিনি, তার দাদিকে চিনি, বিখ্যাত মানুষ, কিন্তু তাকে তো চিনতাম না। তার প্রতি আমাদের ভালোবাসা কেন? কারণ সে একটা অন্যায়ের প্রতিবাদ করেছেন, হিস্টোরিক্যাল একটা জায়গাতে তিনি সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন। অতএব জুলাই কত পাওয়ারফুল ইয়াং জেনারেশন এবং অনলাইনে, এই পুরো বাংলাদেশি বাস্তবতায় এইটা 60 ঊর্ধ্ব রবীন্দ্র পূজারী, শাহবাগী, শুভেন্দুরা টের পাচ্ছে না, বুঝতে পারতেছে না। তারা কদিন পর পর টোকা দেয়, টোকা দিয়ে দেখে যে কি অবস্থা, জুলাই ফিরে আসতেছে কিনা, না আওয়ামী লীগ ফিরে আসতেছে। আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক। ইস্যু হচ্ছে কারো প্রতি যেন জুলুম না হয়, দ্যাটস ইম্পর্টেন্ট। মিথ্যা মামলার নামে বাণিজ্য করা, অমুকের উপরে তমুকের উপরে মিথ্যা মামলা ঢুকায় দেওয়া। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেখলাম হুদাই জুলাইয়ের মামলায় দিয়ে দিচ্ছে। আপনার কোনো প্রয়োজন নাই, তাকে আপনি তো ন্যায্য মামলা দিতে হবে, সেইটা অন্য আলোচনা। নাগরিক আকারে কারো প্রতি অবিচার করা যাবে না, বাট পলিটিক্যাল প্রজেক্ট আকারে, প্রকল্প আকারে 75-এর সাথে 24-কে মিলানো যাবে না। 75-এ আওয়ামী লীগ ভিকটিম ছিল, শেখ মুজিব সপরিবারে মারা গেছে। এইবারে 24-এ শেখ হাসিনা পলাইছে, এক না গোষ্ঠী শুদ্ধা পলাইছে। দ্বিতীয়ত হচ্ছে শেখ মুজিবের সাথে রাজনীতি দেখে বড় হওয়া শেখ হাসিনা, শেখ রেহানা বেঁচে ছিল এবং তারা বাংলাদেশে বড় হয়েছে। শেখ হাসিনার বয়স এখন 80+। তার পরিবারের যারা আছে সবাই বিদেশি নাগরিক, লম্বা সময় কেউই বাংলাদেশে ছিলেন না, জন্ম থেকে যারা বাইরে বাইরে ছিলেন বিভিন্ন জায়গাতে। এই ধরনের প্রোডাক্ট দিয়ে আপনি আওয়ামী লীগের হাল ধরাতে পারবেন না, সিম্পলি প্র্যাকটিক্যাল না। জি, আপনার কাছে আমি আবার আসবো। আমি রাজ্জাকের ভাইয়ের কাছে আসতেছি। রাজ্জাকের বিচার বিভাগ নিয়ে আপনি কথা বলছিলেন যে আমরা জানি যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষটা, আপনি নিশ্চয়ই জানেন। হঠাৎ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা, বা আপনি বিচার বিভাগের স্বাধীনতার ভবিষ্যৎটা কি আসলে? আমি তো আপনাকে বললামই, আপনি আমাকে একটা কথা বলেন, বিচার বিভাগ পৃথকীকরণ দীর্ঘদিনের আন্দোলন, 96 সাল থেকে এটা শুরু হয়েছে, 96-97 থেকে মামলার মাধ্যমে, সেই মাদার হোসেন মামলা, সেটা থেকে শুরু করে সেটাকে শেষ পর্যন্ত যখন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে একটা পৃথক সচিবালয় হয়ে গেল অধ্যাদেশের মাধ্যমে, যেটা রেফাত আহমেদ সাহেব চিফ জাস্টিস ওপেন করলেন। একটা সচিবালয় হয়ে গেছে, হইতে অনেক কষ্ট,
তারপর সচিবালয়টা হয়ে গেছে, সেখানে সেই আইনটাকে আপনারা বাতিল করলেন, আরও মজবুত করে আনবেন। এই যে আপনি সচিবালয়টা বাদ দিলেন, এটা কি বার্তা দিচ্ছেন? সচিবালয়টাকে যখন আপনি মানে বিলুপ্ত করে দিলেন, তখন তারা চলে গেল আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে। তার মানে ইনডাইরেক্ট মানে ডাইরেক্টলি তারা নির্বাহী বিভাগের অধীনে চলে যাচ্ছে। অর্থাৎ এখন তাদের নিয়োগকর্তা হয়ে যাবে বিচার বিভাগ তথা প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রণালয়, যার দাপট আছে সেই মন্ত্রী। ইউনূস সাহেব যখন বলছিলেন ছাত্র আমাদের নিয়োগকর্তা, আজকে তাদেরকেও ফিল করতে হবে যে বাংলাদেশের নির্বাহী বিভাগ যেটা, সেটা আমাদের নিয়োগকর্তা। এটা আপনি কেন করছেন? এটা করার কারণই হচ্ছে এই কনফিডেন্স তৈরি করা তাদের নিজেদের জন্যে। এই যেমন বলতেছে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। এই ইনসাফ করা হবে কখন বলতে পারেন আপনি? একটা পূর্ণাঙ্গ আদালত কিন্তু একটা রায় দিছে, আপনি এখন ইনসাফ করার প্রশ্ন আনা মানে কি আপনি কি রায়টা মানতেছেন না, বা রায়টা কি সঠিক হচ্ছে না? আপনি সেটা না বলে ইনসাফ করা হবে মানে কি বুঝায়? এখন তাহলে ইনসাফ হয় নাই। এই যে বিতর্কটার জন্ম দিচ্ছেন, এবং এটা নিয়ন্ত্রণটা আপনাদের কাছে। যখনই আপনি বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনস্থ হয়ে যায়, ভাই দিন শেষে আমার পরিবার, দিন শেষে আমি ব্যক্তি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যত কথাই বলেন, দিন শেষে পরিবারের বাইরে আমরা কেউ যাইতে পারি না, প্রত্যেকেই। আপনি যদি কেউ দিন শেষে পরিবারের নিয়ে থাকতে চান, তাহলে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার না, ওই যে প্রাইম মিনিস্টার নিউজিল্যান্ডের, যিনি প্রধানমন্ত্রী, তার নিলেন না, চলে গেলেন যে আমার জন্য এটা না, আমার পারিবারিক জীবন আছে। তো আপনি দিন শেষে যদি পরিবার ভাবেন, দিন শেষে শুধু পরিবার ভাবলে আপনার রাজনীতি করা কঠিন। রাজনীতি একটা বিশাল জিনিস, আপনি রাষ্ট্রটাকে নিয়ে ভাববেন। আপনি রাষ্ট্রের চিন্তা যদি করেন, আজকে আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ টোটালি, আপনি যদি ভালো করে দেখেন, নট ওয়ার্কিং ওয়েল, মব ইজ গোয়িং অন। অথচ আপনি পৃথিবীর উন্নত বিশ্ব যদি দেখেন, ফুয়াদ তো অনেকদিন লন্ডন ছিল, আপনি পায়চারি করবেন, ঘুরবেন, ইতিহাস নেবেন, দেখবেন যেখানেই তারা নগরায়ণ করছে বা শহর করতে গেছে, সেখানে প্রথম একটা বিচারালয় করছে, একটা বিচার বিভাগ প্রথম করছে। কারণ কি? মানুষের সহজাত স্বভাব আছে দুষ্টামি করার, সুতরাং সেইটাকে নিয়ন্ত্রণ করবে। আপনি যদি কোনো কোম্পানি করেন, তার টাকার তসরুপ হবে, এটি স্বাভাবিক। তসরুপ হইলে কোথায় যাবেন? আদালত। আদালত হইতেছে গণতন্ত্রের ভিত্তি, আর গণতন্ত্রের ভিত্তি যদি আদালত করেন, তাহলে সেটাকে করতে হবে ন্যায় বিচার এনশিওর করতে হবে। আর ন্যায় বিচার যদি এনশিওর করতে চান, তাহলে তাকে একটা আলাদা জুডিশিয়াল সিস্টেমটাকেই সম্পূর্ণ পৃথক রাখতে হবে। তো আপনি যদি তাকে হওয়া সচিবালয়টাকে বিলুপ্ত করে দেন, তার মতো আপনি পরিষ্কার ইন্টেনশনটা বুঝিয়ে দিচ্ছেন যে আগে যেভাবে দেশ চলছে এখনও দেশ একইভাবে চলবে, এবং আমরা কিন্তু সেই একই জায়গায় এখনও আছি। আজও পর্যন্ত কিন্তু কোনো সংস্কার হয় নাই। সংস্কার হবে সেটা জুলাই সনদের ভিত্তিতে, আজও পর্যন্ত কোনো এই বিন্দুমাত্র সংস্কার কিন্তু হয় নাই, এবং দেশটা চলতেছে জাস্ট আপনি ভিত্তিহীন ইয়ের উপরে। আপনি কিসের উপরে দেশটা চলতেছে বলেন না? আপনি আমাকে বলেন, যে কথা বারবার বলি, সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা, আপনি কোথায় আছেন? নির্বাচন করলেন 26 সালের ফেব্রুয়ারিতে, এটা সংবিধানে বলে নাই তো, তাহলে আপনি কিভাবে করতেছেন? এত কিছুর পরেও দেখবেন আপনার মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়া, কেউ কিন্তু এই কথাগুলো বলে না। কেন বলে না সেটাও বলছি। আপনি বর্তমান সরকারের যে কোনো সমালোচনা করবেন পত্রিকায়, এটা যদি আরও সহজভাবে বুঝাই, যে ফুয়াদের 10 টাকা আছে, আমার 5 টাকা আছে, আমার 5 টাকা ইনট্যাক্ট। ফুয়াদের যদি 1 টাকা সরে যায়, তাহলে কিন্তু ওর 9 টাকা হইল, আমার চেয়ে 4 টাকা বেশি। আরেক ধাপে 1 টাকা কমুক, 2 টাকা কমে গেল। এখানে আজকে কোনো সমালোচনা হচ্ছে না। আপনি মিডিয়ায় আপনি যে প্রশ্নগুলো আমাদেরকে করেন, সেই প্রশ্নগুলো কনসার্ন ব্যক্তিকে করেন না। কেন করেন না? তাহলে সমালোচনা আসবে, নিউজের পরে ভিউজ আসবে অমুকের বক্তব্যে। সেটা কি হবে? এই সরকারের কোনো সমালোচনা আপনি যাই করেন না কেন, সেটা কিন্তু জামাত এবং এনসিপির জন্য প্লাস পয়েন্ট হবে। সুতরাং জামাতকে যেহেতু লাইক করি না আমরা, কিংবা অনেকেই লাইক করে না, সোশ্যাল মিডিয়া কী কয়, মিডিয়া লাইক করে না, আমলা লাইক করে না, বিজনেস অলিগাররা লাইক করে না, এবং তাদের এই বয়ান ঢেকে রাখার জন্য যা কিছু করা দরকার তাদেরকে অন্যভাবে উপস্থাপন করা হয়। সুতরাং আপনি এই সরকারের বিরুদ্ধে যে কোনো সমালোচনা করলেই তার যেটুকু ঘাটতি হবে, হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন, ওইটুক তারা গেইন করবে। সেই একটা মাত্র জায়গায় দাঁড়াই আছে। যদি এখানে এই সরকার কোনোভাবে, যেমন মব কন্ট্রোল হয় নাই, এই যে রামিসার কাহিনী যদি আপনি ধরেন, কতক্ষণ লাগবে? আপনি রামিসার বাবা বিচার চায় না। বিচার চায় না মানে কি? রাষ্ট্রীয় ইয়ের শিকার সে, যে বিচার নাই, ন্যায় বিচার নাই, বিচারই নাই, এটা সে কনফার্ম করে দিচ্ছে। তো সে কারণে আমি বলতেছি যে আপনি যদি এই সরকার কখনো কোনো, যেমন একটা কালচারাল আধিপত্যের কথা বললো, যদি এই সরকার সামনে এগুতে না পারে, তাহলে কি হবে? কম্প্যারিজনটা চলে আসবে। আপনি দেখবেন ইউনূসকে নিয়ে সমালোচনা করা হয়, কিন্তু এই এনসিপি নিয়ে আগে যা বলছে এখন কিন্তু বলে না। এখন আলোচনায় আওয়ামী লীগ ব্যাক করেছে, মানে আওয়ামী লীগ নিয়ে আলোচনা। তার মানে হচ্ছে আইদার বিএনপি অর আওয়ামী লীগ, এই জায়গাটায় থাকতে হবে প্রশাসনগুলি বা রাষ্ট্রীয় কাঠামোটা আমাদের সেই জায়গাটায় সেইভাবেই
আছে। সুতরাং আপনি যদি কোনো কারণে এই সরকারের বিরুদ্ধে মিডিয়া চলে যায়, তাহলে সেই মিডিয়া কিন্তু আবার আওয়ামীর পক্ষে চলে যাবে। সেই জায়গাটায় আছে, সেটা দেখতে হবে সামনে কিছুদিন দেখতে হবে। আমার আভ্যন্তরীণ রাজনীতি আমার বোঝা শেষ, এখন এক্সটার্নাল পলিটিক্সের উপরে ডিপেন্ড করতেছে এই গভর্নমেন্টের সাথে সম্পর্কটা মিডিয়া এবং বিজনেস অলিগার্ক বলেন আর মাঝখানের আমলা বলেন, তাদের সাথে এই সরকারের সম্পর্কটা কেমন থাকবে, এটা ডিপেন্ড করে ওই এক্সটার্নাল হ্যান্ডেলিংয়ের উপরে। সেখানে যে কোনো চেঞ্জ আসলেই এইটার সুবিধাটা চলে যাবে আওয়ামী ঘরানার ভিতরে। আর ফুয়াদ যেটা বলছে আওয়ামী ডেড, আমি এখানে একটু ডিফার করি। সেটা হইলো যে আপনার শক্তির ধ্বংস আছে, ধ্বংস নাই, রূপান্তর আছে। সুতরাং আওয়ামী লীগ মানে শেখ পরিবার এক হিসাব হতে পারে, বাট আওয়ামী লীগ আমার মনে হয় অলরেডি সারফেসে আছে, কিন্তু হয়তো এখনও তারা মাঠে আসতেছে না, আনা হচ্ছে না বা সুযোগ দেওয়া হচ্ছে না। এই কারণে যে দেখি যারা ক্ষমতাসীন তারা কি করে, কারণ আজকে এই ক্ষমতাসীনরা অনেক ত্রুটি বিচ্যুতি নিয়ে তারা ক্ষমতায় আছে। এর ভিতরে ব্যাংকের ডিফল্টার আছে, ডুয়েল সিটিজেনশিপ আছে, এগুলো সব কিন্তু বুমেরাং হবে অল্প সময়ের মধ্যে, যদি হাসিনার রিপ্লেসমেন্ট তারা না হয়। মানে শেখ হাসিনার রিপ্লেসমেন্ট বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি আপনার বোধহয় বুঝছেন, যে শেখ হাসিনা যেভাবে 16 বছর ক্ষমতায় ছিল, সেই ধারাবাহিকতার ভিতরে যদি তারা ঢুকতে না পারে, সম্ভাবনা খুবই কম সেই জায়গায় ঢোকার। আর সে জায়গায় যদি ঢুকতে না পারে, তাহলে দে উইল বি ইন ট্রাবল ভেরি শর্টলি। জি, আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। একটি কথা বলছেন যে এক্সটার্নাল ইস্যুগুলো কিভাবে আসলে সরকার হ্যান্ডেল করবে, এটি একটি বড় বিষয়। উনি 3টি দেশের নাম উল্লেখ করেছেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র। আপনি কিভাবে দেখছেন আসলে যে এই সম্পর্কগুলো আসলে কি প্রভাব ফেলতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে? এগুলো তো গুরুত্বপূর্ণ নিয়ামক, এবং সরকার ইতিমধ্যে বিভিন্ন কাঠামোর গতভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে। চায়নার সাথে সম্পর্কের জায়গাটা দেখেন যে বাজেট সাপোর্ট থেকে শুরু করে আমাদের প্রকল্প, আমাদের যদি এফডিআই বলেন, ইনভেস্টমেন্টের জায়গায় বলেন, চায়নার তো হিউজ ইনভেস্টমেন্ট আছে অলরেডি বাংলাদেশে, আওয়ামী আমল থেকে এগুলো চলছে। তো সেই প্রকল্পগুলো চলমান রাখা এবং ফিউচারে আপনাকে টাকা ধার দিতে পারবে এমন দেশ তো পৃথিবীতে কম। আমেরিকার হচ্ছে আপনার মানে মাতব্বরি আছে, কিন্তু মানে মানে পকেটে কিন্তু টাকা নাই আর কি, আপনাকে টাকা দিতে পারবে না। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর হচ্ছে প্রচুর শর্ত আছে, রিফর্ম, সংস্কার এগুলো মিলায়, যেগুলো বিএনপি সরকার মানে ইতিমধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা ফেলে দিয়েছে। এবং এই কারণে দেখেছেন যে অর্থমন্ত্রী যখন আইএমএফ এর টাকা ছাড় করবার জন্য গেছে, তাকে কিন্তু টাকা না দিয়ে পত্র পাঠিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটাতে চায়নার সাথে একটা সম্পর্কের জায়গা হচ্ছে। আবার আমরা তাদের তো একটা বড় ইম্পোর্ট মার্কেট, মানে আমরা আনি, তাদের প্রায় $22 বিলিয়ন প্রোডাক্ট আমরা কিনি। অতএব সেই জায়গাতে আমাদের এই মিউচুয়াল সম্পর্কটা তো আছে, যে আমাদের একটা বড় বাজার এখানে আছে এবং আমরা নেগোশিয়েট করতে পারবো এখানে, যে আমরা কি কিনবো না। তুমি যদি আমাদেরকে আমার এক্সপোর্ট মার্কেট ট্রেড ডেফিসিট বাড়ানোর এবং ব্যালেন্স করার সুযোগ করে না দাও, এবং মানে আমাদের সামরিক সম্পর্ক জায়গাটাতে চায়না এবং পাকিস্তানের বানানো যে আপনার জয়েন্ট ভেঞ্চারে যে বিমানের কথা আসছে, C-17 থান্ডার প্লেন বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে প্রস্তাব আছে, এবং অনেক মানে কম দামে ফ্রিতে দেওয়ার ব্যাপারে আলোচনাও আছে, ইনফ্যাক্ট 17টা 18টা, এবং সেটা কোথায় সেট আপ হবে এগুলো নিয়েও প্রচুর আলোচনা চলছে। তো অর্থনৈতিক, সামরিক সব জায়গা থেকেই ভারত সাপেক্ষে আমাদের সম্পর্ক তো রিভাইজ করতে হচ্ছে, এবং গত 1.5 বছর থেকে টানা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সেটা সাকসেসফুলি করেছে। ভারতের সাথে আমার সম্পর্কটা হচ্ছে একান্তই প্রতিবেশী সুলভ। ভারতের সাথে আমার ট্রেড ডেফিসিট আছে হিউজ, আপনার $14-15 বিলিয়ন আমি ইম্পোর্ট করি। বাংলাদেশ হিউজ বাজার, অবৈধভাবে ধরলে এই টাকাটা আরও অনেক বেশি। এরপরে হচ্ছে ভারতের ফরেন রেমিটেন্সের একটা বড় সোর্স ছিল বাংলাদেশ ছিল। তো সেই জায়গাতে আমরা টেকনিক্যালি ভারতের উপর ডিপেন্ডেন্ট না কোনো কারণে। এমন কোনো প্রোডাক্ট আমরা ভারত থেকে আনি না যেটা না আনলে পরে আমার না খেয়ে থাকতে হবে। আমাদের এই লেভেলের ডিপেন্ডেন্সি ভারতের উপরে নাই, এক্সেপ্ট গত আমলে যেটা করেছে জ্বালানির ব্যাপারে, আপনার কুইক রেন্টাল থেকে শুরু করে আদানি গ্যাসের পাইপলাইন, তেলের পাইপলাইন যেগুলো করে দিয়ে গেছে, জ্বালানি ক্ষেত্রে আমাদেরকে পার্শিয়ালি আওয়ামী লীগ ডিপেন্ডেন্ট করে দিয়ে গেছে। এবং প্রাতিষ্ঠানিক ভয় ভীতি এবং হুমকি এবং প্রতিষ্ঠান ধ্বংস করবার যে কাজ, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, যেটা আপনি মানে আওয়ামী লীগ প্রশ্ন যেটা বারবার বলছিলাম, যে আওয়ামী লীগ রাজনৈতিক দল না ভাই। যেই দলের আমলে রয়ের অফিস ডিজিএফআইতে ছিল, পত্রিকাতে আসছে এবং এটা প্রতিবাদ হয় নাই, রয়ের স্লিপার সেল আপনাদের আর্ম ফোর্সেসে ধরা পড়েছে, তাদের কোর্ট মার্শাল হয়েছে, আমাদের 5 থেকে 6 জন ডিজিএফআই চিফ পালায়া ভারতে গেছে। মানে কি ধরনের ভয়ঙ্কর রাষ্ট্রকে দুর্বল করে নিরাপত্তাহীন করে দিয়ে গেছে।
তারা এদিকে, মানে আওয়ামী লীগের আমল নামার খতিয়ান আলোচনা করলে আপনার তো মানে মহাকাব্য লিখতে হবে। মানে এইটা স্যাডলি আওয়ামী লীগ ফেরার যৌক্তিকতা কোথায়, লেজিটিমেসি কোথায়? তো ট্রেড ডেফিসিটে যেখানে আসতেছি, ইন্ডিয়া তার ট্রেড ডেফিসিটের ব্যালেন্স আমাদের সাথে করবে না। ইন্ডিয়া 54টা অভিন্ন নদীর যে পানির হিস্সা আমাকে দেবে না। ইন্ডিয়া আমার বর্ডারে কিলিং বন্ধ করছে না, করবে না। অতএব সেই জায়গাতে আমার শক্তিশালী হওয়া এবং অ্যাসার্টিভ হওয়া যে এটা আমার দেশ, আমার সভরেন্টি, আমার স্বাধীনতা আমি রক্ষা করব। বাট ইকুয়ালি ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তার যে সভরেন্টি, সেখানে আমি কোনোভাবে আঘাত করব না। এটা আমাদের একটা কমিটমেন্টের জায়গা এবং আমরা এটা কন্টিনিউসলি বলবো। কিন্তু আমাদেরটা আঘাত করলে আমাদেরকে অ্যাসার্টিভ হইতে হবে সেখানে, এবং অ্যাসার্টিভ হওয়ার জায়গা থেকে যা যা করার দিকেও সেটা করতে হবে। আমেরিকার সাথে সম্পর্কের জায়গা দেখেন, আমাদের বড় এক্সপোর্ট মার্কেট একটা, ইউরোপের পরে আর একটা বড় এক্সপোর্ট মার্কেট, $8+ বিলিয়ন, ওখানে আমরা এক্সপোর্ট করি। আমাদেরকে এই ট্রাম্প আসার কারণে যেটা হয়েছে, আমরা একটু বিপদে আছি এখন। রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট করা হয়েছে, এবং সুবিধার জায়গা যেটা করেছে সেটা হচ্ছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের এর থেকে বেটার ডিল ওই সময় করা সম্ভব ছিল না, এবং তারা সেটা সাকসেসফুলি করেছে। এবং তারা করেছে শুল্ক কমায়ে, আপনার যেটা মোস্ট ফেভার নেশন MFN এর অবস্থা থেকে নিয়ে এসে তারা যেটা 39% ইম্পোজ করে দিল সেটাকে 19%-এ নিয়ে আসছে। এর বাইরে যেটা করেছে সেটা হচ্ছে ট্রেড অ্যাডজাস্টমেন্ট করেছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন এটা দিয়ে। যে জিনিসগুলো আমি অন্য মার্কেট থেকে ইতিমধ্যে আনতাম, ওটাই আমি ট্রান্সফার করছি। আপনি দেখবেন মাঝখানে আমাদের ফরেন মিনিস্টার একটা MOU করেছে আমেরিকার সাথে, সেখানে দেখবেন আগামী 15 বছরে প্রতি বছরে $1 বিলিয়ন করে করে LPG LNG এগুলো আমরা আমেরিকা থেকে আনবো। প্রতি বছর আমি $12 বিলিয়ন অলরেডি আমদানি করি এই জিনিসটা, জ্বালানি। আমি আমেরিকাকে বলছি আমি তোমার দেশ থেকে $1 বিলিয়ন বিষয় নেব। কটন আমি লার্জলি ইন্ডিয়া থেকে শুরু করে মধ্য এশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আমি আমদানি করি, আমি আমেরিকা থেকে কটন আমদানি করব। তো বাংলাদেশ সরকার যেটা করেছে, সিম্পলি ট্রেড অ্যাডজাস্টমেন্ট করেছে। ইম্পোর্ট মার্কেটে এক জায়গা থেকে না এনে, ওই জায়গা থেকে না এনে আমরা আমেরিকা থেকে আনার চেষ্টা করতেছি। এটার মাধ্যমে যেটা হয়েছে, ট্যারিফটাকে আপনার সাবসিডাইজ করা হয়েছে। বাট এটা এক্সিট ক্লোজ আছে, রিনেগোসিয়েশনের সুযোগ আছে। বাট ইকুয়ালি দেখেন, বোয়িংয়ের যে এগ্রিমেন্ট সরকার এসে তড়িঘড়ি করে করলো, এটা কিন্তু কেয়ারটেকার সরকার আপনার এই সাইনটা করে নাই। কারণ বোয়িংয়ের যে অফার আমেরিকা করেছে সেটা আমাদের স্বার্থ পরিপন্থী ছিল। কিন্তু বিএনপি সরকার এটাকে খুবই সিরিয়াসলি ক্রিটিক্যালি অ্যাসেস না করে তড়িঘড়ি করে ফেলেছে। আমাদের বিমান দরকার, আমাদের 47টা বিমান দরকার, সেখানে সম্ভবত 14টার ব্যাপারে করা হয়েছে, বাট চুক্তিটা ভালো হয়নি। জি, সংবিধান সংস্কারের ভবিষ্যৎ কোথায় আবহাওয়ার রাজ্যে কি ভাই? দেখেন, আমি যদি আপনার একটা সিম্পল কথা বলি, আমি বলি আপনি যদি দুর্নীতিটাকে টিকায় রাখতে চান, দুর্নীতি টিকায় রাখলে পুরনো সিস্টেমটাকে টিকায় রাখতে হবে। আর পুরনো সিস্টেম যদি টিকায় রাখতে চান, আপনার সংবিধান সংস্কারে যাবেন না, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যে জায়গাটা যাবেন না। তার প্রমাণ হইলেই যে আপনি যদি ওই জুলাই সনদের চিন্তা নাও করেন, আপনি যদি এই বর্তমান ক্ষমতাসীন সরকারের 31 দফাটা চিন্তা করেন, সেখানেই তো বলা আছে, একটা ক্যাটাগরিক্যালি বলা আছে, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে। তো সেই পৃথক সচিবালয়টাকে তো আপনি বিলুপ্ত করে দিলেন। তাহলে আপনি কি বার্তাটা তো যা দেওয়ার দিয়েই দিলেন, আমরা সেপারেশন অফ জুডিশিয়ারি চাই না, এটা তো একটা বার্তা। এবং আপনাকে দুর্নীতি টিকায় রাখতে হলে আরেকটা জিনিস আমি চিন্তা করেন, আমরা সবসময় বলি ইলেক্টেড, অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার থাকবে, নির্বাচিত সরকার থাকবে, কিন্তু নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে কোথায়? আপনি বাংলাদেশের যদি বিশাল রেকর্ডটা দেখেন, 90 সালের পরে থেকেও যদি আমি দেখি, বিশাল রেকর্ড যদি দেখেন, কি ঘটছে? রমনা বটমূলে বোমা হামলা হয়েছে, হ্যাঁ, সিরিজ বোমা হামলা হয়েছে, 10 ট্রাক অস্ত্রের মামলা হয়েছে, কানসার্টে বিদ্যুতের জন্য 24টা নিরীহ লোককে হত্যা করা হয়েছে, তারপরে আপনার 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, ক্রস ফায়ার, আয়নাঘর, শাপলা চত্বর হত্যা, যা কিছু আপনি বলেন, কোন সময় হয়েছে? কোন সামরিক সরকার থাকাকালীন হয়েছে? নিশ্চয়ই না। আমার ভাই, দেশে তো আমার দরকার সেই জিনিসটা। আমার তো এটা ডোমেস্টিক, একটা হলো ইন্টারনাল সার্বভৌমত্ব, আর একটা হলো এক্সটার্নাল সার্বভৌমত্ব। আমি যেগুলো বললাম সব আমার ইন্টারনাল সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত। এই যে 10 ট্রাক অস্ত্র, কিংবা বোমা হামলা, কিংবা সিরিজ বোমা হামলা, 57 অফিসার হত্যা, আয়নাঘর, এগুলো তো আমার আভ্যন্তরীণ যে সার্বভৌমত্ব সেটা নাই। আর যদি এক্সটার্নালটা আনি, রোহিঙ্গা ঢুকছে 10 লাখ, ঠেকাইতে পারি নাই, তারাইতেও পারি নাই। এটা নিয়ে তাড়ানোর জন্য ফন্দি ফিকির করলেও কেউ দেশ বেঁচে দেয়। এইটা আমাদের পরিকল্পনাটা কোথায়? আর এক্সটার্নাল যে নিরাপত্তা, আমি তো বললাম, আমি তো অথরিটি নিতে পারি নাই, যে আমি এই দেশের সরকার, 18 কোটি লোকের আমাকে দায়িত্ব দিছে, আই এম দ্য অথরিটি। সেই অথরিটিকে আমি নিতে পারছি? আমি তো অথরিটি নিতে পারি নাই। কে কোন জায়গা থেকে কি বলতেছে? এই বিমানবন্দর, যুদ্ধ জাহাজ চলে আসলো আমার বন্দরে, আমেরিকার সাথে চুক্তি, এটা নিয়ে এক শ্রেণী দ্বিমত বা পক্ষে। আবার চায়নাকে দিব আমি তিস্তা,
পক্ষে বিপক্ষে। ওইদিকে পদ্মা ব্যারেজ করার জন্য 34,000 কোটি টাকা নিজস্ব তহবিল থেকে আমি স্যাংশন দিয়ে দিলাম, আর 12,000 কোটি টাকার তিস্তা ব্যারেজের টাকা তো দিতে পারতেছি না আমি। সেটা তো আরো গুরুত্বপূর্ণ। তো সে কারণে আমি বলছি যে আপনি যদি দেশে প্রি কন্ডিশন, আপনি যদি বাংলাদেশি হন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করছি, মানে আমি কে বাংলাদেশি না সেখানে আমি যাচ্ছি না। আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনি আমাকে বলেন এই সংবিধান সংস্কার করলে দেশের কি ক্ষতি হবে, জুলাই সনদ বাস্তবায়ন করলে এই দেশের জনগণের কি ক্ষতি হবে, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি হবে না, প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ক্ষতি হবে না, যেই জিনিসটা করলে আমার দেশের সমস্ত মানুষ ইউনাইটেড হয়ে যাচ্ছে এই মুহূর্তে, সেটা আমি করতেছি না। তার মানে কি আমি চাই না, আমি সেই সিস্টেমটাই বহাল রাখতে চাই, যেই সিস্টেমটা করে গেলে আপনি লুট করে চলে যাবেন, পগার পার, আপনাকে ধরা যাবে না, যে যখন আসেন তাকে ধরা যাবে না। কারণ একটা জায়গা যদি শুধু থাকে বিচার ব্যবস্থা, এই একটা জায়গা আপনি ঠিক করেন, দেখবেন এই একটা জায়গা স্বাধীন করে দেন, আপনি দেখবেন যে দেশ, পৃথিবীর যত উন্নত দেশ দেখেন, আমি জানি না দুর্নীতির, আপনি গিয়ে দেখেন তাদের বিচার ব্যবস্থা কত মজবুত, ওই একটা জায়গায় টিকে থাকে। আর আমরা সেই বিচার ব্যবস্থাটাকে সবচেয়ে বেশি দুর্বল করার জন্য ফুল টাইম ব্যস্ত, এবং সম্প্রতি এই বিচার বিভাগের যে সচিবালয় করলাম আলাদা, সেটাকে বিলুপ্ত করে কনফার্ম করলাম যে বিচার বিভাগকে আমরা আমাদের গ্রিপের মধ্যে রাখতে চাই এবং দুর্নীতি বহাল রাখতে চাই। এর আগে আরেকটি বিষয় আমরা দেখেছি যে মাদ্রাসায় বন্দে মাতারাম গাইতে হবে, এটি বাধ্যতামূলক করা হয়েছে। যদিও এটি ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের দীর্ঘদিন, পশ্চিমবঙ্গে না পুরো ভারতের মুসলমানদের একটি আপত্তি ছিল, তাদের সে আপত্তি কোনো কাজে আসেনি। এখন থেকে বাধ্যতামূলক, ক্লাস শুরুর আগে এটি গাইতে হবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বিজেপির রাজনীতি নিয়ে তো আপনার এখানে আমরা কথা বলেছি, এবং হিস্টোরিক্যালি বিজেপির যে রাজনৈতিক দর্শন, যেটা অনেক দিন থেকেই রাজনীতিতে দৃশ্যমান। আমরা গুজরাটের কসাইকে দেখলাম, ওখানে সে গণহত্যা করেছে, এরপরে সে প্রধানমন্ত্রী হয়েছে, এবং কেন্দ্রের শাসন তো চলছে, গত 14 সাল থেকে চলছে। এবং বর্তমানে যেটা দেখলাম এই নির্বাচনের পরে 28টা রাজ্যের সম্ভবত 21টাতে এখন গেরুয়া বাহিনী দখল করে আছে। অতএব পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরার এই ঘটনাগুলো ঘটবে, এটা প্রত্যাশিত, এটা আসলে নতুন কিছু না আর কি। আপনাকে এর আগে সাভারকারের কথা বলেছি যে বিজেপির এই দর্শন এবং তত্ত্বের যারা জন্মদাতা ছিল গত শতাব্দীর 20-30-এর দশকে, সাভারকার কিন্তু আপনার বিজেপির গুরু সম্য হলেও তিনি নাস্তিক মানুষ ছিলেন। কিন্তু এটা হিন্দু ধর্মটা কিন্তু খুবই মানে বিচিত্র আর কি, এটা ধর্ম আকারে পাঠ করার সুযোগ নাই, এটা হচ্ছে আচার, স্মৃতি, শ্রুতি, একটা 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 মানে মানে কালচার আকারে আর কি দেখা আর কি। তো নাস্তিকও হিন্দু হতে পারে, তার এটাতে কোনো সমস্যা নাই। তো সাভারকারের হিন্দুকে, তার হিন্দুত্ব একটা বই পাম্পলেট আছে, সেই 20-30 সালে লেখা, গত শতাব্দীর। সেখানে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন যে আসলে হিন্দুকে 3টা শর্তের কথা সে বলেছে। হিন্দুকে পিতৃভূমি, জন্মভূমি, পুণ্যভূমি, 3টা কথা বলা আছে আর কি। পিতৃভূমি মানে কি, যে যার হিন্দু হচ্ছে সেই লোক যার পিতৃভূমি হচ্ছে ভারত, মানে সে বিদেশ থেকে এসে এখানে সেটেল হয় নাই, সে 1000 বছর ধরে এখানেই ছিল, এটাই তার শেকড় আর কি। জন্মভূমি কি, যে সাডেনলি তার পিতৃভূমি এখানেই ছিল, সে আমেরিকাতে অথবা টার্কিতে চাকরি করা অবস্থায় তার ওখানে জন্ম হয়েছে, তাহলে এবার হবে না, তার জন্মভূমি এখানে হতে হবে। থার্ড হচ্ছে পুণ্যভূমি, মানে সে এই মাটিটাকে আপনার ধর্মীয় তীর্থস্থান মনে করে কিনা। যেমন ধরেন আমরা মুসলমানরা মক্কা মদিনাকে, তারপরে বাইতুল মুকাদ্দাসকে, জেরুজালেমকে গুরুত্বপূর্ণ পুণ্যভূমি মনে করি। তাহলে এই 3 শর্ত যার পালন হবে তিনি হিন্দু। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই 3 শর্ত কি আজকে যারা হিন্দু ধর্মের অনুসারী তারা পালন করছে, না এর বাইরে লোক আছে? যেমন ধরেন বৌদ্ধ ধর্মের যারা ধর্মাবলম্বী তারা সবাই কিন্তু এই শর্ত পালন করেন। তাহলে বৌদ্ধ ধর্মের সবাইও ওই ডেফিনেশন মোতাবেক হিন্দু। শিখ ধর্মের যারা অনুসারী তারাও সবাই এই ডেফিনেশন মোতাবেক হিন্দু। জৈন একটা ধর্ম আছে, এই ধর্মের অনুসারীরাও সবাই এই ডেফিনেশন মোতাবেক হচ্ছে হিন্দু। বাদ পড়ল কে? বাদ পড়েছে মুসলমানরা, বাদ পড়েছে আপনার খ্রিস্টানরা। তাহলে প্রশ্ন হচ্ছে তার এই হিন্দুত্ববাদের যে ফ্রেম, এই ফ্রেমটার কিন্তু কোনো দার্শনিক জায়গা নাই অ্যাপার্ট ফ্রম বাদ দেয়া ছাড়া। মানে তার কোনো রাষ্ট্র প্রকল্প প্রস্তাবনা নাই, তার শুধু যেটা আছে নির্মূল করবার রাজনীতি। দেখবেন বাংলাদেশে অনেক রাজনীতিবিদ, ঘাদানি টাইপের লোকরা নির্মূল শব্দটাকে পরিচিত করেছে আমাদের। এটা কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির জায়গা। নির্মূল মানে অপর বলে কোনো জিনিস এক্সিস্ট করবে না।
এবং এই লোক দেখেন কত বড় দালাল, সে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছে, 19 বার গ্রেফতার হয়েছে, মাসের পর মাস আন্দামান, নিকোবর, মালাবার এইসব জায়গাতে জেলের ভিতরে ছিল। ব্রিটিশ রাজা রানীর কাছে চিঠি লিখতো ক্ষমার জন্য, ক্লেমেন্সির জন্য, মার্সি পিটিশন, তার চিঠিগুলো পর্যন্ত পাওয়া যায় এখন লেখনীতে আর কি। এইরকম একটা মানুষ, এবং শেষের দিকগুলোতে স্বাধীনতা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন নাই। তিনি রাজা রানীর কাছে ক্ষমা চাইছেন যে এর আগে কংগ্রেসের হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য। তেমন একটা মানুষের লেখনের উপরে ভিত্তি করে হচ্ছে তারা হিন্দুত্ববাদের রাজনীতি চর্চা করছে। এখন এই যে হিন্দু কে, এই ডেফিনেশনটাকে তাদের মতাদর্শের আরেকজন ছিল গোলওয়াকার, তিনি আরো ডিফাইন করছেন যে শুধু এতটুকু হলেই হিন্দুত্ব হবে না, পূর্ণাঙ্গ হবে না, সেখানে সেটা আসতে হবে, সেটা একটা কালচারাল, সভ্যতাগত, সিভিলাইজেশনাল বেসিস থাকতে হবে, যে এটা একটা সাংস্কৃতিক জায়গা থাকতে হবে, যে আপনি কি কি করেন এবং করেন না দৈনন্দিন জীবনে, তার উপরে ভিত্তি করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি হিন্দুত্ব এই দর্শনে বিশ্বাসী একজন মানুষ। এবং ওইটারই হচ্ছে রিফ্লেকশন আপনি এখন দেখতে পাচ্ছেন শুভেন্দু যা করছে। কেন করছে? কারণ শুভেন্দুর দৃষ্টিতে মুসলমানরা যারা এখন পশ্চিমবাংলায় আছে, জন্মস্থান সব পুরোটা ভারতে না, তারা কেউ কেউ বাংলাদেশ থেকে আসছে, তারা সে ধারণা করতেছে তার কল্পনায়, অথবা অন্য কোনো জায়গা থেকে আসছে, তার পিতৃভূমি ভারত না, তাদেরকে মুসলমানদেরকে কনসিডার করা হচ্ছে তারা বিদেশি, আরব থেকে আসছে, তুরস্ক থেকে আসছে, মধ্য এশিয়া থেকে আসছে, এইসব জায়গা থেকে এসে তারা এখানে সেটেল হয়েছে। মোগল এম্পায়ার, তার মার বাড়িও তো বরিশাল। হ্যাঁ, তাকে যায় আসে না, মানে সে তো ওই ডেফিনেশনের ভিতরে পড়ে গেছে। মানে ওই বাটপারি, শুভেন্দুদের রাজনৈতিক বাটপারি নিয়ে পরে একটু আলোচনা করবো আর কি। তাহলে চিন্তা করে দেখেন যে মুসলমানদেরকে, খ্রিস্টানদেরকে তারা বোধ করছে ওরা ইউরোপ থেকে আসছে, অথবা এইটা ওদের পুণ্যভূমি না। মুসলমানরা এখানে থাকে কিন্তু মুসলমানদের পুণ্যভূমি ভারত না, তাদের কারো কারো জন্মভূমি এখানে কিন্তু পিতৃভূমি এখানে না। তাহলে এই যে শর্তের ভিতরে হিন্দুকে, এই হিন্দু ডেফিনেশনে মুসলমানরা এবং খ্রিস্টানরা পড়ে না। এই জন্য আপনি দেখবেন অরুণাচল, অথবা দেখবেন গত বছর টানা মুসলমান এবং খ্রিস্টানদের উপরে বিভিন্ন স্টেটে, মিজোরামে ব্যাপক নির্যাতন হয়েছে, শুধুমাত্র এই ডেফিনেশনে যে কারা আসলে হিন্দুত্ববাদী, এই ডেফিনেশনে ভারতবর্ষের নাগরিক হওয়ার যোগ্য। এবং এই যে এখন আপনি গরু আকারের জায়গাতে যান, আচারে, এখন আচারে কি করা যাবে কি করা যাবে না, তাহলে আচারে হচ্ছে আপনাকে বন্দে মাতরম গাইতে হবে, বঙ্কিমীয় বাস্তবতা। কিন্তু এই যে রবীন্দ্রনাথের লেখা, এবং দেখছেন না ফুল দিয়েছে, 3 জনকে তারা সেলিব্রেট করেছে এই রেজাল্টের পরে, বঙ্কিমচন্দ্র, শ্যামাপ্রসাদ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা বাংলাদেশের নবী বানিয়েছে কবির বদলে, তাদেরকে উত্তর দিতে হবে শাহবাগী শুভেন্দুদেরকে যে তাদের আসলে ভবিষ্যৎ কি এই রবীন্দ্র পূজার। তাহলে এই 3 জনের ডেফিনেশনে দেখবেন এটা হলো পূজনীয়, এটা করা যাবে না। কি করা যাবে? যাবে হচ্ছে আপনাকে হিন্দু হয়ে থাকতে হলে বন্দে মাতরম গাইতে হবে, এবং এই গানের প্রত্যেকটা লাইনে হচ্ছে ইসলামের যে তৌহিদের আইডিয়া, এক আল্লাহর যে আইডিয়া, সেই আইডিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে। মুসলমানরা শুধু এইটা না, তাদের জাতীয় সঙ্গীত নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা লেখা, জনগণ মন, এটা নিয়ে, অধিনায়কও এটা নিয়ে প্রচুর আছে, এবং কমিউনিস্টরাও। এই পুরো গানটা কিন্তু তৈরি করেছিল কিং জর্জ, আপনার যখন গত শতাব্দীতে তার রাজত্ব অ্যাক্সেশনের পরে সে এখানে এসেছিল, তাকে পূজা হিসাবে এই গানটা লিখে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছিলেন তাদের অনেকেরই কিন্তু এই গানের ব্যাপারে আপত্তি আছে, হিন্দুরা সহ, কংগ্রেসের নেতারা সহ। অতএব সেই জায়গাতে বন্দে মাতরম একটা জায়গা হচ্ছে যে আপনি শুধু গরু গোশত খেতে পারবেন না, আপনি মাইকে আজান দিতে পারবেন না, নামাজ যদি জুমার নামাজের দিন মসজিদ উপচায় রাস্তায় চলে আসে সেটা পড়তে পারবেন না, আপনি কদিন পরে দেখবেন হিজাব পড়তে পারবেন না, বোরখা পড়তে পারবেন না। ইতিমধ্যে মসজিদগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে কোনটা মন্দির ছিল। প্রত্যেক মসজিদের নিচে দেখবেন, ওই বাবরি মসজিদের কেন্দ্র করে যেটা করেছে, ওই প্রত্যেকটা মসজিদের নিচে অমুক দেবতার জন্মস্থান, অমুক দেবীর জন্মস্থান, অমুক রামের এইটা সেটা। আসলে এর কনসিকুয়েন্স বা এটা পরিণতি তো আসলে খুব ভালো কিছু হবে দেখছি না। তো সার্টেনলি এটা ভালো বিদ্বেষ ছড়াতেই থাকবে। ভারত রাষ্ট্র যে রাষ্ট্র হিসেবে ভেঙে যাচ্ছে, এটা তার প্রমাণ যে এই রাষ্ট্রটা, মানে ভারত বারবার বলে না যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, পাকিস্তান, চায়না, পশ্চিমারা মিলে ভারত ভেঙে দিবে, চাইনিজ ডকুমেন্টেশন আসছে যেটাকে 33 টুকরা করা হবে, এইটা দখল করা হবে, ওইটা দখল করা হবে। ভারত ভাঙার জন্য কাউকে লাগবে না। মোদি আর বিজেপির জন্য আমরা সবাই মিলাদ পড়তেছি, তারা যেন আজীবন ক্ষমতায় থাকে। তারা ক্ষমতায় থাকলে শুভেন্দুরা নিজ দায়িত্বে ভারত রাষ্ট্র ফ্র্যাকচার করে টুকরো করে দিয়ে যাবে, কাউকে ভাঙতে হবে না। আপনার কাছে আবারও আসবো।